স্বাগত দীপ্ত সংবাদে আপনাদের সাথে আছি আমি তৌসিয়া ইসলাম। দাবি পূরণের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার করেছেন রেলওয়ের রানিং স্টাফরা। ফলে প্রায় ৩০ ঘন্টা বন্ধ থাকার পর সারা দেশে ট্রেন চলাচল শুরু হয়েছে। গতরাত ২:৩০টার পর কর্মবিরতি প্রত্যাহার করা হলেও বুধবার সকালে রাজধানীর কমলাপুর থেকে জয়দেবপুরগামী কমিউটার ট্রেন ছেড়ে যাওয়ার মধ্য দিয়ে ট্রেন চলাচল শুরু হয়। এরপর রাজশাহীগামী ধূমকেতু এক্সপ্রেস এবং সোয়া ৭টায় ছাড়ে কক্সবাজারগামী পর্যটক এক্সপ্রেস। ধর্মঘট প্রত্যাহারের পর রাজশাহী থেকে সব ধরনের ট্রেন চলাচল শুরু হয়েছে। পশ্চিমাঞ্চল রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, সকাল ৬টা ৫ মিনিটে রাজশাহী থেকে খুলনার উদ্দেশ্যে ছেড়ে যায় সাগরদাঁড়ি এক্সপ্রেস। ৬টা ৫০ মিনিটে ঢাকার উদ্দেশ্যে ছাড়ে মধুমতি এক্সপ্রেস এবং ৭টায় ছাড়ে বনলতা এক্সপ্রেস। ট্রেন চলাচল শুরু হলেও শিডিউল মেনে তা চলছে না। সব ট্রেনই বিলম্বে ছাড়ছে, ফলে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। কমলাপুর রেলওয়ে স্টেশনে আছেন সহকর্মী দিলশাদ আনি, তার কাছ থেকে জানবো সবশেষ তথ্য। অ্যানি, কমলাপুরে যাত্রীদের ভিড় কেমন দেখছেন, আর ট্রেনগুলো কত দেরিতে ছাড়ছে আসলে, আর শিডিউল নিয়ে রেল কর্তৃপক্ষই বাকি বলছে? তৌসিয়া, আপনি যেমনটা বলছিলেন যে গত সোমবার মধ্যরাত থেকে কিন্তু রানিং স্টাফ যারা আছেন তাদের কর্মবিরতির মধ্য দিয়েই কিন্তু সারা দেশের সাথে ঢাকার সাথে রেল যোগাযোগ অস্বাভাবিক হয়ে যায়, বন্ধ হয়ে যায়। আর গতকাল মধ্যরাতে রাত প্রায় ২:৩০-৩টার মধ্যে থেকে কিন্তু সারা দেশের সাথে সারা দেশে যে রানিং স্টাফ যারা আছে, যারা কর্মবিরতিতে ছিলেন, তারাই কিন্তু প্রত্যাহার করে নিয়েছেন যে ধর্মঘটটা ছিল, যাদের কর্মবিরতিটা ছিল। তো আজকে সকালবেলায় আমি কমলাপুর রেলওয়ে স্টেশনে এসে যেটা দেখতে পেয়েছি যে অনেক যাত্রী কিন্তু জানেন না যে কর্মবিরতি যেটা ছিল স্টাফদের, সেটা প্রত্যাহার হয়েছে। তো যেরকম যাত্রীদের উপচে পড়া ভিড় থাকে সাধারণত রেলওয়েতে, সেরকম কিন্তু আমরা যাত্রী সেভাবেও দেখিনি। আর ট্রেন বিলম্বে ছাড়ার যে বিষয়টা আপনি বলেছেন, যে হ্যাঁ, আমরাও এসে দেখেছি যে সকাল ৯:১০টার যে ট্রেনটি ছিল সেটি এখন পর্যন্ত ছাড়েনি। টোটাল আমরা দেখেছি যে ৬টি যে ট্রেন ছিল এখন পর্যন্ত বিলম্বে হয়েছে। এখন পর্যন্ত কিন্তু আমরা প্ল্যাটফর্ম থেকে ঢাকা থেকে ছেড়ে যেতে ওই ট্রেনগুলো এখন পর্যন্ত আমরা দেখিনি। তো আর রেলওয়ে কর্তৃপক্ষ বলেছেন ঢাকা কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে কিন্তু ভোর ৪টা ৪০ মিনিট থেকে প্রথম যে ট্রেনটা ছেড়েছে। তো আর তাদের কাছ থেকে আমরা জানতে পেরেছি যে এখন পর্যন্ত ভোর ৪টা ৪০ থেকে এখন পর্যন্ত প্রায় ১০টারও বেশি ট্রেন কিন্তু ছেড়ে গিয়েছে, যদিও ট্রেন ছাড়তে বিলম্ব হচ্ছে। তো এই ছিল এখানকার সবশেষ। কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে জানাচ্ছিলেন সহকর্মী দিলশাদ আনি। শিক্ষার্থী শ্রমিক দ্বন্দ্বে বরিশালের ১৯টি রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। মঙ্গলবার বিকেলে বিএম কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের এক ছাত্রী বরিশাল ঝালকাঠি সড়কে একটি বাসে হাফ ভাড়া দিতে চাইলে বাসের হেলপারের সাথে কথা কাটাকাটি হয়। পরে শিক্ষার্থীরা টার্মিনালে বিক্ষোভ করে, এতে দুপক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হয়। এক পর্যায়ে বাস শ্রমিক ইউনিয়নের কার্যালয় এবং ৫টি বাস ভাঙচুরের ঘটনা ঘটে। এর জেরে বুধবার সকালে অনির্দিষ্টকালের জন্য বাস ধর্মঘটের ডাক দেয় পরিবহন শ্রমিকরা। এতে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা। পটুয়াখালীতেও অভ্যন্তরীণ ও দূরপাল্লা সহ সকল রুটের বাস চলাচল বন্ধ রয়েছে। সবশেষ তথ্য জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী মোহাম্মদ ইমরান। ইমরান, ধর্মঘট প্রত্যাহারের কোনো উদ্যোগ কি নেওয়া হয়েছে, আর জনগণের কি ধরনের ভোগান্তিতে পড়ছেন এটা একটু জানাবেন। ধর্মঘট ডাকার পরে আমরা যেটা জানতে পেরেছি, সেনাবাহিনী এবং বরিশালের যে প্রশাসন রয়েছে তাদের সঙ্গে বাস মালিক সমিতির সঙ্গে গতকাল রাতে একটি কিন্তু বৈঠক হয়েছিল। সেই বৈঠকে আসলে কোনো সিদ্ধান্ত কিন্তু আসলে হয়নি, যার কারণে সকাল থেকে পটুয়াখালীর সকল রুটে কিন্তু বাস চলাচল বন্ধ রয়েছে। আমরা সকাল থেকে দেখেছি স্বল্প পরিসরে যে বিআরটিসি বাস রয়েছে এই বাসগুলো কিন্তু চলছে। এছাড়া সেটি কিন্তু একেবারে স্বল্প পরিসরে চলছে। এছাড়া অভ্যন্তরীণ এবং দূরপাল্লার সকল বাস চলাচল কিন্তু বন্ধ রয়েছে। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি পটুয়াখালী এবং কুয়াকাটা মহাসড়কের যে পাখিমেলা বাজার রয়েছে এই বাজারে। আমার পিছনে একটি কাউন্টার দেখতে পাচ্ছেন, সকাল থেকে কাউন্টারটি কিন্তু একেবারে বন্ধ রয়েছে। শুধু এই কাউন্টারটি নয়, এই রুটের সকল কাউন্টার বন্ধ রয়েছে। আমরা সকাল থেকে দেখেছি যে সকল যাত্রীরা আসলে বিভিন্ন গন্তব্যে যাওয়ার জন্য তারা এসেছেন, তারা কিন্তু অনেকটা ভোগান্তি পোহাচ্ছে, সেটা কিন্তু দেখেছি। অনেকে কিন্তু আমরা এই
কাউন্টারগুলোতে এসে এবং বাড়িতে ফিরে যাচ্ছেন, সেটা কিন্তু আমরা আসলে লক্ষ্য করেছি। আমি আপনাকে আরেকটি বিষয়ে জানিয়ে রাখি, আপনি জানেন যে কুয়াকাটায় কিন্তু ব্যাপক পর্যটকের অবস্থান রয়েছে। যে সকল পর্যটকরা আসলে বাড়ি ফিরতে যাচ্ছেন তারা কিন্তু বাড়ি ফিরতে পারেনি। আমরা সকালে কিন্তু কুয়াকাটা বাস টার্মিনালও ঘুরেছি, সেখানে দেখেছি অনেক পর্যটক কিন্তু তারা তাদের যে তাদের ব্যাগ সহ যে সকল জিনিসপত্র ছিল সেই সকল জিনিসপত্র নিয়ে তারা কিন্তু এসেছেন এবং তারা কিন্তু সকাল থেকে আসলে হোটেল যারা অবস্থান করেছেন তারা হোটেল ফিরে দিয়েছেন। তারা কিন্তু সকাল থেকে এখনো কিন্তু আমরা দেখেছি যে সেই বাস টার্মিনাল তারা কিন্তু অবস্থান করছেন। এছাড়া বিশেষ করে আমরা সকালে দেখেছি যে সকল অফিসগামী যে সকল যাত্রীরা রয়েছে যারা আসলে বাসে যাতায়াত করে তারাও কিন্তু অনেকটা ভোগান্তি পড়ছেন, সেটা কিন্তু আমরা লক্ষ্য করেছি। তো আমরা এখানকার বাস মালিক সমিতির সঙ্গে যোগাযোগ করেছি। তারা যেটা জানিয়েছেন যে বিভাগীয় পর্যায়ে যদি কোন সিদ্ধান্ত আসে তাহলে কিন্তু আসলে পটুয়াখালী বাস মালিক সমিতি তারা কিন্তু বাস চলাচল শুরু করবে। তো পটুয়াখালী থেকে তৌসিয়া, আমার কাছে এই ছিল সর্বশেষ। পটুয়াখালী থেকে জানাচ্ছিলেন সহকর্মী মোহাম্মদ ইমরান। প্রশাসনের আশ্বাসে খুলনা বিভাগীয় ট্যাঙ্ক লরি শ্রমিক ইউনিয়নের কর্মবিরতি প্রত্যাহার করা হয়েছে। ফলে সকাল 8টা থেকে পদ্মা, মেঘনা ও যমুনার ডিপো থেকে 16 জেলার তেল উত্তোলন ও সরবরাহ শুরু হয়েছে। রাতে প্রশাসনের সাথে সমঝোতা হওয়ার পর আজ সকালে কাজ শুরু করেন ট্যাঙ্ক লরি শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ। গত 26 জানুয়ারি খুলনা ডিবি পুলিশ শ্রমিক নেতা আলী আজিমকে গত আগস্ট মাসের একটি মামলায় গ্রেপ্তার করলে ধর্মঘট শুরু হয়। এরপর 2 দিন পদ্মা, মেঘনা ও যমুনা ডিপো থেকে তেল উত্তোলন বন্ধ থাকে। তেল না পেয়ে ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ। নানা প্রতিবন্ধকতা জয় করে এগিয়ে চলেছে দিনাজপুরের চিরির বন্দরের প্রত্যন্ত অঞ্চলের নারীরা। যাতায়াতের অসুবিধা দূরে ঠেলে সাইকেল চালিয়ে শিক্ষা প্রতিষ্ঠানে যাচ্ছে মেয়েরা, যা অনুপ্রেরণা হতে পারে দেশের অন্যান্য পিছিয়ে পড়া অঞ্চলের নারীদের কাছে। সবুজ ধান ক্ষেতের পাশে পাকা সড়ক, সেই সড়ক ধরে দল বেঁধে সাইকেল চালিয়ে যাচ্ছেন কিশোরীরা। এই দৃশ্য দিনাজপুরের চিরির বন্দরের। এরা সবাই দিনাজপুর চিরির বন্দর বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী। প্রতিদিন ভোরে স্কুল ইউনিফর্ম আর পিঠে স্কুল ব্যাগ ঝুলিয়ে দল বেঁধে সাইকেল নিয়ে বের হয় স্কুলের পথে। এখান থেকে প্রায় 5 কিলোমিটার দূরে আমার বাসা। তো সেখান থেকে যখন আমি স্কুলে আসতাম আমাকে অটো বা ভ্যান করে আসতে হতো। কখনো কখনো আসি দেখি ক্লাস বসে গেছে, এরপর নাম প্রেজেন্ট হয়ে গেছে, এরপর যদি আমি এসে ক্লাসে বলি তো অনেকটা বিঘ্ন ঘটে যায়। এই বিদ্যালয়ে বহু দূর দূরান্তের গ্রাম থেকে আসা মেয়েরা লেখাপড়া করে। অধিকাংশ গ্রামের রাস্তা কাঁচা হওয়ায় বৃষ্টি হলে সময় মতো অটো বা রিক্সা পাওয়া যায় না, আবার পাওয়া গেলেও ভাড়া বেশি নেওয়ার অভিযোগ রয়েছে। একটা সময় নানা ভোগান্তি পোহাতে হতো তাদের। কখনো দীর্ঘ পথ হেঁটে, কখনো ভ্যান বা ইজি বাইকে করে যাতায়াত করতে হতো তাদের। যাতায়াতের অসুবিধার কারণে প্রায় সঠিক সময়ে বিদ্যালয়ে উপস্থিত হতে পারতো না তারা। এখন আর এমনটা হয় না। 6 এর পরীক্ষার পর আমি সাইকেল চালা শিখছি। আমার সাইকেল নেওয়ার গত 2 মাস হচ্ছে। আমি আগে অনেক কষ্ট করে আসতাম। বিদ্যালয়ের শিক্ষকরাও তাদের উৎসাহিত করেন। বাইসাইকেল চালিয়ে স্কুলে আসা যাওয়ায় ঝরে পড়া শিক্ষার্থীর হারও কমেছে। রাস্তাঘাটের যাতায়াতের ক্ষেত্রে যদি নিরাপত্তাটা থাকে, দুর্ঘটনা বা এগুলা থেকে যাতে নিস্তার পাওয়া যায়, এই জন্য প্রশাসনের সার্বিক সহযোগিতা আছে আমাদের। একটি সাইকেল কিভাবে নারীদের অগ্রযাত্রায় ভূমিকা রাখছে তার একটি উদাহরণ চিরির বন্দর। দেশের অন্যান্য অঞ্চলের পিছিয়ে পড়া মেয়েদের কাছে এটি হতে পারে অনুপ্রেরণা। দীপ্ত, বার্তাকক্ষ। দেশের বাইরের খবর। দীর্ঘ 25 বছর পর বাংলাদেশকে বাদ দিয়ে 48তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা শুরু হয়েছে। 28 জানুয়ারি থেকে শুরু হওয়া বইমেলা চলবে 8 ফেব্রুয়ারি পর্যন্ত। মঙ্গলবার বিকেলে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জার্মান রাষ্ট্রদূত ফিলিপ আকারমানকে উপস্থিতিতে বইমেলা উদ্বোধন করেন। এই বছর বাংলাদেশের অংশগ্রহণ না হওয়া নিয়ে আয়োজক সংস্থা পাবলিশার্স অ্যান্ড বুক সেলার্স গিল্ডের সভাপতি জানান, অংশগ্রহণের জন্য একটি দেশকে আনুষ্ঠানিকভাবে আবেদন করতে হয়। এবছর বাংলাদেশ তা করেনি। সল্টলেকের সেন্ট্রাল পার্কে এ মেলার আয়োজন করা হয়েছে। এবারের মেলায় 12টি দেশ অংশ নিচ্ছে। থিম দেশ জার্মানি।
ভারতের উত্তরপ্রদেশ রাজ্যে মহাকুম্ভ মেলায় পদদলিত হয়ে 12 জন নিহত হয়েছে। এই ঘটনায় অন্তত 10 জন আহত হয়েছে। এক ভারতীয় কর্মকর্তা জানান, বুধবার সূর্য ওঠার আগেই স্নান শেষের বাধ্যবাধকতা থাকায় ব্যাপক ভিড় ছিল গঙ্গার তীরে। তবে ঠিক কী কারণে পদদলনের ঘটনা ঘটেছে তা এখনও জানা যায়নি। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ আহত ও ক্ষতিগ্রস্তদের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন। 144 বছর পর পর উত্তরপ্রদেশের প্রয়াগরাজে এ মেলা হয়। এবার মেলায় ভারত, নেপাল ও বিশ্বের অন্যান্য দেশ থেকে উপস্থিত হন অন্তত 14 কোটি 80 লাখ পুণ্যার্থী। সব ধরনের ফেডারেল অনুদান ও ঋণ দেয়া বন্ধ করতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেয়া আদেশ আটকে দিয়েছে যুক্তরাষ্ট্রের একটি আদালত। গত সোমবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সব ধরনের ফেডারেল সহায়তা ও ঋণ স্থগিতের নির্দেশ দেন। ট্রাম্পের এই সিদ্ধান্তের ফলে সেবা প্রদানকারী কর্মসূচিগুলো ব্যাহত এবং লাখ লাখ আমেরিকানের ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা তৈরি হয়। কর্মকর্তারা জানান, ট্রাম্পের এই নির্দেশে স্বাস্থ্যসেবা থেকে শুরু করে রাস্তা নির্মাণ পর্যন্ত বিভিন্ন কর্মসূচিকে বাধাগ্রস্ত করবে। পরে মঙ্গলবার ট্রাম্পের নির্দেশ কার্যকর হওয়ার কয়েক মিনিট আগে জেলা জজ লরেন আলী খান স্থগিতাদেশ দেন। তিনি বলেন, আগামী সোমবার আদালত এ বিষয়টি পুনর্বিবেচনা করবে। খেলার খবর। একদিনের বিরতির পর আজ আবারও মাঠে গড়াচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল। দিনের প্রথম ম্যাচে দুপুর 1:30টায় চিটাগং কিংস মুখোমুখি হবে টেবিল টপার রংপুর রাইডার্সের। আর সন্ধ্যা 6:30টায় ঢাকা ক্যাপিটালের প্রতিপক্ষ ফরচুন বরিশাল। 10 ম্যাচে 8 জয় নিয়ে সবার আগে প্লে অফ নিশ্চিত করেছে রংপুর। প্রতিপক্ষ চিটাগং 9 ম্যাচে 5 জয় নিয়ে আছে টেবিলের 4-এ। প্লে অফ নিশ্চিতের লড়াইয়ে এই ম্যাচে জয়ের বিকল্প নেই তাদের। অন্যদিকে 10 ম্যাচে 8 জয় নিয়ে 2 নম্বরে আছে বরিশাল। প্রতিপক্ষ ঢাকার প্লে অফ পর্বে খেলার স্বপ্ন প্রায় শেষ। ইউএফা চ্যাম্পিয়ন্স লিগের রাউন্ড রবিন লিগের শেষ লড়াইয়ে রাতে মাঠে নামবে সবগুলো দল। এই ম্যাচেই নির্ধারণ হবে শেষ 8-এর টিকিট পাচ্ছে কারা। সবগুলো ম্যাচই শুরু হবে বাংলাদেশ সময় রাত 2টায়। চ্যাম্পিয়ন্স লিগের রাজা বলা হয় রিয়াল মাদ্রিদকে, তবে সেই রাজারাই এবার নামের প্রতি সুবিচার করতে ব্যর্থ। 7 ম্যাচে 4 জয় নিয়ে টেবিলের 16 নম্বরে তারা। নিজেদের শেষ ম্যাচে ব্রেস্টের বিপক্ষে জয়ের উপর নির্ভর করছে তাদের শেষ 8 অথবা নকআউট রাউন্ড। তবে অ্যাওয়ে ম্যাচ হওয়ায় স্বস্তিতে নেই লস ব্লাঙ্কোরা। দুর্দান্ত সময় পার করছে লিভারপুল। চ্যাম্পিয়ন্স লিগের 7 ম্যাচের সবগুলোতে জয় নিয়ে শীর্ষে থেকেই শেষ 8 নিশ্চিত করেছে তারা। এখন লক্ষ্য শেষ ম্যাচটা জয় দিয়ে শীর্ষস্থান ধরে রাখা। প্রতিপক্ষ পিএসভির সাথে আগের 6 বারের দেখায় 5 জয়ের বিপরীতে আছে 1 ড্র। হ্যান্সি ফ্লিকের নেতৃত্বে আলো ছড়াচ্ছে বার্সেলোনাও। পয়েন্ট টেবিলের 2-এ আছে কাতালানরা। প্রতিপক্ষ আতালান্তা আছে 7 নম্বরে। দলটার বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগে এবারই প্রথম মুখোমুখি হচ্ছে ইয়ামাল রাফিনহারা। তবে খাদের কিনারায় দাঁড়িয়ে ম্যানচেস্টার সিটি। 7 ম্যাচে 2 জয় 2 ড্র আর 3 হার নিয়ে টেবিলের 25 নম্বরে তারা। তাই নকআউট রাউন্ড পর্যন্ত যেতে ক্লাব বর্গের বিপক্ষে পয়েন্ট হারানোর সুযোগ নেই সিটিজেনদের। সিটি যেখানে ডুবছে সেখানে আরেক ইংলিশ ক্লাব আর্সেনাল ছুটছে দুর্দান্ত গতিতে। তাই স্প্যানিশ ক্লাব জিরোনার বিপক্ষে আত্মবিশ্বাস নিয়ে খেলতে নামবে গানাররা। ঈশান হাসান, দীপ্ত স্পোর্টস। জল্পনা সত্যি করে ছোটবেলার ক্লাব সান্তোসেই যোগ দিলেন ব্রাজিলিয়ান তারকা নেইমার। বুধবার ভোরে আনুষ্ঠানিক বার্তায় ক্লাবটি জানিয়েছে তারা নেইমারের সঙ্গে চুক্তি সম্পন্ন করেছে। ফলে স্পেন, ফ্রান্স ও সৌদি আরব ঘুরে আবারও নিজের চেনা জায়গায় ফিরছেন ব্রাজিলিয়ান সুপারস্টার। মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে সান্তোসের প্রেসিডেন্ট মার্সেলো তেইশেরও নেইমারকে ঘরের ছেলে উল্লেখ করে তাকে স্বাগত জানিয়ে লিখেছেন, নেইমারের নিজের মানুষের কাছে ফিরে আসার এখনই সঠিক সময়। 2003 সালে ব্রাজিলের এই ক্লাব দিয়েই পেশাদার ক্যারিয়ার শুরু করেছিলেন নেইমার। এই ছিল এখনকার মতো। আমাদের পরের সংবাদ দুপুর 2টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া অনলাইনে আরো নতুন নতুন তথ্য পেতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে।